ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশের খেলাধুলায় সবশেষ খবরের বিশ্লেষণ করতে হাজির হয়েছি প্রতিদিনের মতোই। আজকে আপনাদের সাথে আছি রেদওয়ান শেব। দর্শক, সাম্প্রতিক সময়ে ক্রিকেটে বেশ কয়েকটা ঘটনা ঘটছে এবং ঘটে গেছে। জিম্বাবুয়ে দল গতকাল এসেছে এবং আজ তারা সিলেটে ইতোমধ্যেই পৌঁছে যাওয়ার কথা। যেহেতু 20 তারিখে প্রথম টেস্ট খেলবে তারা বাংলাদেশের সাথে, 5 বছর পর তারা কিন্তু বাংলাদেশে এসে টেস্ট খেলার জন্য এসেছে। পাশাপাশি ডিপিএলের সুপার লিগ রাউন্ডটা শুরু হচ্ছে আগামীকাল থেকেই এবং আপনারা নিশ্চয়ই জানেন যে গতকাল বিসিবিতে অনেকটা হঠাৎ করেই রেড দিয়েছে দুদকের কর্মকর্তারা। আমরা এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথে সেই আলোচনায় আছেন সবারই পরিচিত মুখ, সবাই তাকে চেনেন, মোহাম্মদ আশরাফুল, জাতীয় দলের সাবেক অধিনায়ক। আশরাফুল, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আশরাফুল, একটু জাতীয় দল নিয়েই শুরুটা করতে চাই। ইতোমধ্যেই সিলেটে অনুশীলন চলছে, তৃতীয় দিনের মতো গতকাল অনুশীলন করেছে, আজকে চতুর্থ দিন ছিল বাংলাদেশের। জিম্বাবুয়ে গতকাল এসে আজকে তারা সিলেটে পৌঁছেছে এবং 5 বছর পরে তারা এসেছে। তবে সিলেটে শেষ যেই টেস্টটা হয়েছে জিম্বাবুয়ের সাথে, সেখানে কিন্তু জিম্বাবুয়ে জয়লাভ করেছিল নিশ্চয়ই আপনার মনে আছে 2018 সালে। এবারের দলটাও মোটামুটিভাবে একটা অভিজ্ঞ দল নিয়ে জিম্বাবুয়ে এসেছে। আরভিন অধিনায়কের দায়িত্বে আছেন, পাশাপাশি শন উইলিয়ামস তিনি ব্যাক করেছেন। কেমন হতে যাচ্ছে এই লড়াইটা? হ্যাঁ, যেটা বললেন যে 2017-18-তে তারা এই মাঠে হারিয়েছিল টেস্ট ম্যাচ, তো ডেফিনেটলি তাদের একটা পজিটিভ ভাইবস তো থাকবে পুরো টিমে যে এই মাঠে তারা একটা টেস্ট ম্যাচ উইন করেছিল। কিন্তু আমাদের টিমটা আমি মনে করি যে বোঝা যাচ্ছে যে এইবারের খেলাটা হয়তো বা স্পিন উইকেট হবে না, সবার জন্যই হয়তো হেল্প থাকবে। পেস বোলাররা যেহেতু ভালো করছে, সেই জায়গায় 4টা ফাস্ট বোলার রাখা হয়েছে স্কোয়াডে, তো ইভেন উইকেট থাকবে, খেলাটা ভালো খেলা হবে। কারণ রিসেন্টলি জিম্বাবুয়ে কিন্তু অনেকগুলো টেস্ট ম্যাচ খেলে আসছেন তাদের হোম কন্ডিশনে, আয়ারল্যান্ডের সাথে খেলেছেন, আফগানিস্তান যেয়ে খেলেছেন। আমরা এদিক দিয়ে হয়তোবা একটু গ্যাপ, আমি বলবো যে 5-6 মাস টেস্ট ক্রিকেটের বাইরে আছে। নভেম্বরের শেষে আমরা খেলেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সাথে, তো সেই জায়গায় আমাদের জন্য শুরুটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি যদি দেখেন যে লাস্ট 10, 12 বা 20টা টেস্ট ম্যাচও যদি আমরা খেয়াল করি, আমাদের টপ অর্ডাররা কিন্তু ফেল করছেন আর কি। দেখা যাচ্ছে যে এভরি গেমই, এভরি ইনিংসই দেখা যাচ্ছে যে 40 রানে 4টা-5টা উইকেট পড়ে যায়, তারপরে একটা পার্টনারশিপ হয়। লাকি যে আমরা ওই 6 নাম্বার উইকেটে যে পার্টনারশিপ করেও 2টা টেস্ট ম্যাচ উইন করেছিলাম পাকিস্তানের এগেনস্টে। তো এইটা আমরা চাবো না এই 2টা টেস্ট ম্যাচে। এই 2টা টেস্ট ম্যাচে আশা করবো যে যাদের নেওয়া হয়েছে টপ অর্ডাররা যেন ভালো করে, কিন্তু ভালো খেলা হবে। সবাই হয়তো আমরা ভাবছি যে জিম্বাবুয়ে কেন, কিন্তু যেহেতু জিম্বাবুয়ে একটা টেস্ট নেশন, তো তাদের সাথে আমাদের বেস্ট ক্রিকেট খেলে যেন সামনে, যেহেতু শ্রীলঙ্কার সাথে সিরিজ আছে, তো তার আগে এই 2টা টেস্ট ম্যাচ খুব ইম্পর্টেন্ট আমাদের প্লেয়ারদের জন্য। জি, একটু যদি বলেন যে আপনি বলছিলেন টপ অর্ডারের কথা, 3জন ওপেনার আমরা লক্ষ্য করি এই স্কোয়াডে আছে। জাকির হাসান আছেন, মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। আপনার কাছে কি মনে হয় কাদের কোন 2জনকে এগিয়ে রাখবেন? আমার কাছে তো মনে হচ্ছে যে 3জন থেকে হয়তো 2জনকে সম্ভবত দলে নেওয়া হবে। যেহেতু জাকির হাসান তার ডেবু হয়েছিল চমৎকারভাবে, ইন্ডিয়ার সাথে 100 করেছিল, পরের ব্যাক টু ব্যাক 3টা টেস্ট ম্যাচই সেকেন্ড ইনিংসে 50 করেছিলেন, কিন্তু রিসেন্টলি তার পারফরমেন্সটা অতটা ভালো না টেস্ট ক্রিকেটে। আপনি যদি দেখেন যে লাস্ট 4টা-5টা টেস্ট ম্যাচে কিন্তু ভালো করতে পারছে না। জয় ভালো করছেন, এভরি সেকেন্ড টেস্টই দেখা যাচ্ছে যে একটা 50 করছেন এবং উইকেটে টিকে থাকার চেষ্টা করছেন। সাদমান পাকিস্তানের সাথে যেই টেস্ট ম্যাচটা আমরা উইন করেছিলাম, 90+ রানের ইনিংসটা খেলেছেন, ওইটা একটা ইম্পর্টেন্ট একটা ইনিংস ছিল। তো আমার মনে হয় যে ফার্স্ট ম্যাচে হয়তোবা জাকিরকে রেস্ট দিয়ে ওই 2টা জয় এবং সাদমাম হয়তোবা খেলবেন 11-এ। জি, এছাড়াও মাহিদুল অঙ্কন ডিপিএল কিংবা বিপিএল এর পারফরমেন্সে আমার কাছে মনে হয় সেই নিরিখে মাহিদুল ইসলাম অঙ্কন, যদিও তিনি এর আগে স্কোয়াডে ছিলেন, tবে তার ডেবিউ এখনো পর্যন্ত ওই সেভাবে হয়নি। না, ডেবিউ হয়েছে অলরেডি, টেস্ট ক্রিকেট খেলেছেন সাউথ আফ্রিকার সাথে, কিন্তু সেভাবে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। দেখেন ওই টেস্ট ম্যাচের আগে এনসিএল হয়েছিল, 100 করেছেন, আবার ওই টেস্ট ম্যাচের পরে আবার যে কিন্তু আবার একটা 100 করেছিলেন। লাস্ট 2 বছর আমি বলবো যে 2-3 বছর ধরে সে আসলে অনেক ইমপ্রুভ একজন ক্রিকেটার, সবগুলা ফরম্যাটই সে ভালো করছেন। বিপিএল বলেন, এনসিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, লাস্ট 2টা সিজন ধরেই সে টপ রান করছেন, সবার মধ্যে টপ 5-এর মধ্যেই থাকছেন। বোঝা যাচ্ছে যে সে ওই লেভেলে, ইন্টারন্যাশনাল লেভেলে সারভাইভ করার জন্য ওই ট্রেনিংটা করছেন এবং আমার মনে হয় যে সে প্রস্তুত। যদি সুযোগ হয় তাহলে তার জন্য, তার একটা ইন্টারভিউ দেখলাম যে সে এখন রেডি,
এই ফরম্যাটের জন্য, টেস্ট ক্রিকেটের জন্য। সুযোগ হলে আমিও আশা করব, তার টেকনিক ভালো, ওর বেসিক কিন্তু খুবই চমৎকার, এবং যেহেতু ইয়াং, তারা আসলে আমাদের থেকে বেটার হওয়াই স্বাভাবিক। তো আশা করব যে এই ধরনের টিমের সাথে যদি খেলে রেগুলার 2টা টেস্ট ম্যাচ যদি খেলে এবং পারফর্ম করতে পারে, তখন তার জায়গাটা ধরে রাখতে পারেন। যেহেতু লিটন নাই, সেই জায়গায় মুশফিকও উইকেট কিপিং করবেন না। জাকির যদিও রেগুলার মেম্বার, লাস্ট কয়েকটা টেস্ট ম্যাচে সে ভালো করছেন, সব ফরম্যাটই ভালো করছেন, কিন্তু অ্যাজ এ উইকেট কিপার হিসেবে আমার মনে হয় যে অঙ্কনের হয়তোবা সুযোগ আসতে পারে এই 2টা টেস্ট ম্যাচ। জি, আমরা লাস্ট যেই সিরিজটা যেখানে হয়েছে ওয়েস্ট ইন্ডিজে, সেখানে বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার যেমন মুশফিকুর রহিম, তিনি ছিলেন না নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তারা দুজনই ব্যাক করছেন। সেটা কিছুটা, এবং তাদের ছাড়াই যেভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু আমরা অন্তত একটা ম্যাচ জিততে পেরেছিলাম টেস্টে, সেই জায়গাটা থেকে তুলনামূলকভাবে এর আগের একাদশ বলুন কিংবা স্কোয়াড বলুন, সেখান থেকে অনেকটা শক্তিশালী বলে আপনার মনে হচ্ছে কিনা বাংলাদেশের? হ্যাঁ, অনেকেই হয়তোবা এটা প্রশ্ন করছিলেন যে আসলে জিম্বাবুয়ের সাথে আমরা আরো ইয়াং ক্রিকেটার লাইক অমিত হাসান, তাদের সুযোগ দিতে পারতো কিনা, কিন্তু যেহেতু আসলে আমরা লম্বা সময় টেস্ট ক্রিকেটের বাইরে থাকি, মুশফিকেরও আর মনে হয় 6-7টা টেস্ট ম্যাচ বাকি, যে প্রথম বাংলাদেশি হিসাবে 100 টেস্ট খেলবেন, এই জায়গায় তাকেও রেস্ট দেওয়াটা আমার কাছে মনে হয় না যে ঠিক ছিল, আর রাখাটাই ঠিক আমি মনে করি। শান্ত লাস্ট টেস্ট সিরিজে ছিল না, রেগুলার ক্যাপ্টেন, সে ফিরে এসেছেন। তো অবশ্যই আমাদের মমিনুল একমাত্র প্লেয়ার যে শুধু টেস্ট ক্রিকেটই খেলে থাকেন, আনলাকি আমি বলবো, যে অন্য ফরম্যাটগুলোতে অতটা সুযোগ পায়নি। তো এই 3টা প্লেয়ার তো রেগুলার আর না খেললেও হতো, আমার কাছে মনে হয় যে শান্ত, মুশফিক, মমিনুল না খেললেও হতো, কিন্তু যেহেতু আমরা অনেক দিন ধরে টেস্ট ক্রিকেট খেলি না, 5-6 মাস পর পর খেলি, এবং 100 টেস্টের কাছে মুশফিক, তো তারা টিমে থাকাটা আমি মনে করি খারাপ কিছু না, ভালো, স্ট্রং আর কি। এখন আমরা আশা করব যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলে। জিম্বাবুয়ে যে টিমটা দেখলাম, তাদেরও কিন্তু পেস ইউনিট খুব চমৎকার, তো টাফ টাইম কিন্তু দিবে, আমি শিওর যে অত ইজি হবে না। আমরা যতটা সাধারণ মানুষ বা জার্নালিস্টরা যতটা ইজি ভাবছি যে খুব সহজ হবে, আমার মনে হয় না অতটা সহজ ক্রিকেট হবে, বিশেষ করে তাদের বোলিং ইউনিটটা ভালো। জি, বোলিং ইউনিট ভালো, তবে আমাদের বোলিং ইউনিটের যদি তাকায়, আপনি বলছিলেন যে যেহেতু পেসাররা বর্তমানে বাংলাদেশ শক্তিশালী, সেহেতু একটা ইভেন উইকেট হওয়ারই সম্ভাবনাটা বেশি, এবং তানজিম হাসান সাকিবের কথা বলতে হয়, তিনি প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে ঢুকেছেন। এছাড়া অন্যান্য খালেদ আহমেদরা তো খেলেছেনই নিয়মিত, হাসান মাহমুদ আছেন কিংবা যিনি আছেন। তো সব কিছু মিলে আপনার কাছে কি মনে হচ্ছে যে এই 4 পেসার থেকে কাদের সম্ভাবনাটা বেশি দেখছেন, এবং কয় পেসার খেলানোর সম্ভাবনা বেশি? আমরা খুব লাকি যে মিরাজ অলরাউন্ডার হিসেবে খেলছেন, তার থেকে বোলিং এবং ব্যাটিং রিসেন্ট পারফরমেন্স খুব ভালো হচ্ছে। তাইজুল, তো 2টা স্পিনার তো থাকবেনই, আর 3টা ফাস্ট বোলার আমার মনে হয় যে সম্ভাবনা খুব বেশি। নাহিদ রানা ফাস্টেস্ট বোলার এই মুহূর্তে, সে তো একটা ম্যাচ তাকে যেহেতু রাখাই হয়েছে, মানে পিএসএল এ যেহেতু পাঠানোই হয়নি, অর্থাৎ তিনি কনফার্ম, ডেফিনেটলি তার খেলাটা তার জন্য ভালো, আমাদের জন্য ভালো। আমি মনে করি যত বেশি সে টেস্ট ক্রিকেটে বল করবে তত শিখতে পারবে, সেই চিন্তা থেকেই হয়তোবা তাকে একটা টেস্ট ম্যাচ খেলিয়ে হয়তোবা তারপর ছেড়ে দিবেন পিএসএল এর জন্য। তানজিম সাকিব ছেলেটা আমি মনে করি যে খুবই এফেক্টিভ একটা বলার। আমি যখনই খেলেছিলাম প্রত্যেকটা বল সে এফোর্ট দিয়ে বল করার চেষ্টা করে, তার 100% দেওয়ার চেষ্টা করে। টেস্ট ক্রিকেটে তার ডেব্যু হয়নি, হয়তোবা জিম্বাবুয়ের সাথে হতে পারে। আমার মনে হয় ফার্স্ট ম্যাচে না হয়ে সেকেন্ড ম্যাচে হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু খালেদ এবং হাসান আমাদের নিয়মিত টেস্ট বলার। তো হাসান মাহমুদের আমার মনে হয় যে তানজিম সাকিবের হয়তো সেকেন্ড টেস্টে হয়তো ডেব্যু হওয়ার সম্ভাবনা চান্স বেশি। অর্থাৎ আপনি এই 4 জন থেকে শুধুমাত্র তানজিম সাকিব, যেহেতু হাসান মাহমুদ এবং খালেদ, এবং এটা আসলে বাংলাদেশের মাটিতে 3 জন পেসার খেলছে, সেটা দেখারও একটা, আমরা খুব একটা সৌভাগ্য হয় না যে 3 পেসার নিয়ে। আমরা আসলে দেখেন লাস্ট 4-5 বছর ধরেই পেস বোলাররা ভালো করছেন, কিন্তু তারপরে আমরা একটা করে পেস বোলার খেলাচ্ছিলাম, এটা আসলে খুব অন্যায় করছিল আমাদের পেস বোলারদের সাথে। তো এইবার ভালো লাগছে যে ওনারা ওই চিন্তা করেনি যে স্পিন উইকেট বানাবে, একটা পেস বোলার খেলাবে, ওনারা 4টা পেস বোলার রেখেছেন, অ্যাটলিস্ট 2টা তো খেলাবেন 100%। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো বা 3 নাম্বার স্পিনার হিসেবে আমরা নাইম হাসানকেও দেখতে পারি যদি 2 পেসার খেলানো হয়। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেল আশরাফুল, ছোট্ট একটা বিরতি নিচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে, কিছুক্ষণের মধ্যে দিচ্ছি।
দর্শক, ফিল্ম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে আমরা আলোচনা করছিলাম ঘরোয়া ক্রিকেট নয়, আমরা আলোচনা করছিলাম ছিল বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ নিয়ে। এবার ঘরোয়া ক্রিকেট নিয়ে একটু আলোচনা করতে চাই। ডিপিএল এর খেলা চলছে এবং সুপার লিগ শুরু হতে যাচ্ছে আগামীকাল থেকে। দুর্ভাগ্যজনকভাবে আপনার যেই দলটি ছিল ধানমন্ডি স্পোর্টস ক্লাব, তারা সুপার সিক্সে কোয়ালিফাই করতে পারেনি। তারপরও এবারের ডিপিএলটা কেমন হলো, অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে শাহিনপুকুর এবং ওই ম্যাচটার কথা যদি বলি, গুলশান এবং শাহিনপুকুরের যে ম্যাচটার কথা, খুব দৃষ্টিকটু কিছু ঘটনা ঘটেছে এবং বিভিন্ন জায়গা থেকে, একেবারে বিসিবি থেকে শুরু করে বিসিবির কর্মকর্তারা, শাহরিয়ার নাফিস যদি বলি, কিংবা কোচের জায়গা থেকে রাজিন সালে ভাইয়ের দেখলাম, তারা ইন্ডিকেট করেছেন যে এই যে ঘটনাটা ঘটেছে তারা ধিক্কার জানিয়েছেন। আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন? এই ধরনের আউট কিংবা এই সময় এসে মানে এই ধরনের খেলা মানে স্পষ্ট হয় কিনা যে পাতানো খেলা হয় এখন? দেখেন, আসলে সবসময় আমার কাছে যেটা মনে হয় যে একটা ওনারের একটা টিম থাকা উচিত। একটা ওনারের যদি 3-4টা টিম থাকে তখন এই জিনিসগুলো হওয়াটাই স্বাভাবিক। যেটা আমরা লাস্ট 12-13 বছর ধরে দেখছি যে একই মালিকের প্রত্যেকটা ডিভিশনেই 3-4টা করে টিম থাকে। প্রিমিয়ার লিগে যদি আপনি দেখেন যে গাজীর 3টা টিম, শাহিনপুকুর, আবাহনী এবং এই 2টা টিম ব্রাদার্স, ওনারা এরকম যদি একটা মালিকই যদি 3-4টা টিমের মালিক থাকে তখন কিন্তু আপনার ওই টিমগুলোর একটা এক ধরনের ফ্যাসিলিটিস গুলো তো পাই। যে আপনি যদি সুপার লিগে যাওয়ার ওই দিনের ঘটনাটা, যেহেতু ইমরুল কায়েস, রাজিন ভাই ওনারা অগ্রণী ব্যাংকের একজন কোচ, একজন ক্যাপ্টেন, সুপার লিগে যাওয়ার একটা বিষয় আছে। তারা ভেবেছিলেন যে ওই ম্যাচটা যদি শাহিনপুকুর হারতো, জিততো, তাহলে হয়তোবা তাদের সুপার যদিও তারা আলটিমেটলি কোয়ালিফাই করেছেন। শেষে দেখা গিয়েছে যে প্রাইম ব্যাংক লাস্ট ম্যাচটা হেরেছেন এবং অগ্রণী ব্যাংকও উইন করে ইজিলি তারা থ্রু করেছেন। তো যখন এরকম হয়, একটা মালিকের 3-4টা টিম থাকে, এই জিনিসগুলো হওয়াটাই স্বাভাবিক এবং এটা হয়েছে কিন্তু লাস্ট 12-13 বছর ধরে এই সিস্টেমটা হয়ে আসছে। এখন তো টেলিকাস্ট হচ্ছে, লাস্ট ইয়ার থেকে টি স্পোর্টসে খেলাগুলো দেখানো হচ্ছে। তো এটা অবাক হয়েছি যে আসলে যে টেলিকাস্ট হচ্ছে এবং মিরপুরের স্টেডিয়ামে খেলা হচ্ছে, ওই জায়গায় এই ঘটনাটা আসলে দুঃখজনক। আমি মনে মানে যেখানে একটা সময় সময় প্লেয়ারদের আসলে দোষ দেওয়া যাবে না। তার মানে এটা বোঝা যায় যে যখন নাকি টেলিকাস্ট হতো না কিংবা যখন নাকি আসলে লুকানোর বিষয় ছিল, তখন কি ধরনের দুর্নীতি আসলে হতো। আপনি চিন্তা করেন যে আবাহনী মোহামেডান, আমরা ছোটবেলা থেকে যখন আমরা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছি, এই দুইটা টিমের খেলা দেখার জন্য কিন্তু ক্রেজি ছিল। লাস্ট এই বছর হয়েছে মিরপুরে, কিন্তু লাস্ট 10-12 বছর যদি আপনি দেখেন আবাহনী মোহামেডানের খেলা কিন্তু সব মিরপুরে হইতোই না, সব বিকেএসপিতে বা যেখানে কোনো মানুষ যাবে না সেই জায়গায় হইতো। তো এটা তো অবশ্যই এখন তো হয়তোবা আকসু দেখলাম যে এটা নিয়ে আবার পরের দিন যেই অভিনয়টা করলো, এইটা না করলেও পারতো, করলেও হয়তোবা ইনডোরে করা উচিত ছিল। এইভাবে প্রকাশ্যে সবার সামনে এই প্লেয়ারদের, ক্রিকেটারদের জন্য একটু হিউমিলিয়েটিং। হ্যাঁ, এই জিনিসটা খুবই দুঃখজনক। এবং দেখুন এখন হয়তো ওই 2টা প্লেয়ারকে হয়তো আমরা বলির পাঠা বানাবো, কিন্তু আসলে এই 2টা প্লেয়ার তো আসলে কিছুই করার নাই, ঠিক না? এটা ইনভলভ সবাই। একটা ম্যাচ হারতে গেলে আসলে শুধু 2টা প্লেয়ার না, সবাই ইনভলভ হইতে হয়। তো আমি আশা করব যে এগুলো আসলে স্টপ করা উচিত যদি আমাদের ক্রিকেটটা ভালো জায়গায় যেতে হয়। আগে থেকেই তো দেখেন যে এই বছর আমরা কোয়ালিফাইনে 60টা টিম পেয়েছি, আর লাস্ট 10-12 বছর মাত্র 2টা টিম আসতো। তো কত প্লেয়ার যে খেলতে চেত, যে আমি যেমন শুরু করেছি আমি কোয়ালিফাইন দিয়ে 97 অঙ্কুর ক্রিকেটার্সের টিম দিয়েছিল, আমরা খেলেছিলাম। তো এই যে জিনিসগুলো ছিল, এখন আমি মনে করি যে এগুলো বন্ধ হওয়া উচিত এবং প্রপার ওয়েতে শুধু ওই 2টা প্লেয়ারকে যেন বলির পাঠা না বানানো হয়, এটাই আশা থাকবে। জি, আমরা যদি একটু সুপার লিগের দলগুলোর দিকে তাকাই, আবাহনী মোহামেডান দু ক্লাবই 2টো করে ম্যাচ হেরেছে 11 ম্যাচের মধ্যে। তারাই মূলত এখনো পর্যন্ত চ্যাম্পিয়নশিপের রেস যদি বলি, এই 2টা দলের সম্ভাবনা বেশি। তারপরও একটা করে ম্যাচ মানে বেশি হেরে আমরা যদি লক্ষ্য করি যে গাজী গ্রুপ ক্রিকেটার্স আছে এবং পাশাপাশি যে ক্লাব নিয়ে কথা হচ্ছিল, গুলশান ক্লাব রয়েছে,
এবং লেজেন্ডস অফ অগ্রণী ব্যাংক, রূপগঞ্জ, অগ্রণী ব্যাংক তো 14 আছেই। তারপর আপনার কাছে কি মনে হচ্ছে যে এবারের কারা শিরোপার দাবিদার কারা হতে পারেন, কোন দলগুলোকে এগিয়ে রাখবে? দেখেন এইবারের গাজী গ্রুপ খুব চমৎকার রেজাল্ট করেছেন, যেই টিম করেছিল বিশেষ করে এনামুল বিজয়ের ব্যাটিং পারফরমেন্স এবং পুরো টিম হিসেবে তারা খেলেছেন, তাদের পারফরমেন্স অসাধারণ ছিল। গুলশানও আমি বলবো যে খুব চমৎকার, যেইভাবে শুরুতে যেই বাজেটের টিম করেছেন সেইখান থেকে তারা সুপার লিগ খেলেছেন এবং এখন মনে হয় 15 পয়েন্ট নিয়ে তারা টেবিলে আছেন। যেহেতু একটা ম্যাচ পরিত্যক্ত হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গায় টিম হিসাবে যদি বলেন ডেফিনেটলি মোহামেডান কাগজে কলমে অনেক ভালো টিম, অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের টিমে আছে। লিজেন্ড অফ রূপগঞ্জ হয়তোবা যেভাবে টিম করেছিল ওই রেজাল্টটা তারা পায়নি, যদিও তারা টপ 6-এ আছেন, কিন্তু আরও হয়তোবা তারাও চ্যাম্পিয়ন রেসে থাকা উচিত ছিল, যদি লাস্ট ম্যাচটা তারা জিততে পারতো হয়তোবা একটা কম্পিটিশন হতো। এখন বোঝা যাচ্ছে যে আসলে মোহামেডান আবাহনী এই দুইটা টিমেরই একটা টিম হয়তোবা চ্যাম্পিয়ন হবে। হেড টু হেডে মোহামেডান এগিয়ে আছে, রান রেটে আবাহনী এগিয়ে আছে, কিন্তু তাদের ম্যাচটা ইম্পর্টেন্ট যে ওই ম্যাচে কারা উইন করে। এবং টিম হিসাবে আমার মনে হয় যে দুইটা টিমই খুব ভালো, আবাহনীও খুব চমৎকার ক্রিকেট খেলছে। কোন ক্রিকেটার নজর কাটতে সক্ষম হচ্ছে কিনা এবারে ডিপিএল এ সোফার? গাজী গ্রুপের একজন আছে তৌফিক, ছেলেটা খুব ভালো ক্রিকেট খেলছেন, মিডিয়াম পেস বোলার এবং শেষের দিকে খুব চমৎকার ব্যাটিং করছেন, কিছু ম্যাচ উইনিং ইনিংস খেলেছেন। এছাড়া আসলে ওভারঅল আপনি যদি দেখেন যে সেই আগে যারা পারফর্ম করতেন এনামুল বিজয়, নাইম শেখ, তারা ডমিনেট করছেন লাস্ট 3-4 বছর ধরে। প্রত্যেক ঢাকা প্রিমিয়ার লিগে টপ স্কোরার থাকে, নুরুল হাসান সোহান প্রত্যেক সিজনেই ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলে থাকেন এবং ভালো খেলছেন। ওইভাবে আসলে নজর কাড়ে নাই একটা ইয়াং প্লেয়ার যে অতটা ভালো ক্রিকেট আমি দেখি। সেটা কিছুটা হলেও আমার কাছে মনে হয় যে অশনি সংকেতই বলা যায় বাংলাদেশের ক্রিকেটে। তারপর আমরা চাই যে আসলে ভালো ভালো ক্রিকেটার উঠে আসবেন ডিপিএল থেকে কিংবা অন্যান্য যে লিগগুলো আছে সেখান থেকে। শেষ করতে হচ্ছে ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।